তাই মনোহরের গান শেষ হলে কিছু পয়সা তো দিতে হয়। সরকার মানুষ এবারে খালি খালি কি দেওয়া যায়? যদিও কইছি পয়সা দেব না, তবু কিছু দিতে হয়। এটা কাজ কর, এটা থালা নিয়ে যা, থালাটা ওই আসরে রেখে দে। যারা যারা কবি গানে আসছে মনে আছে ভাবো, ওরা 200 টাকা যা করবে দান, তাই মনোহরকে করবো অর্পণ, তাই দিয়ে মনোহর আনন্দ পাবে, তাই দিয়ে মনোহরকে বিদায় দিয়ে দেব। কবির আসরে থালা দিল, থালায় একটা পুষ্প দিয়েছিল। গান শেষ হয়ে গেল, মনোহর গণেশ পাগল ডাক দিয়ে বলছে ভক্তদের ঠাই আমার কথা নিবি, থালাখানা এনে দিবি। যা এসেছে ভক্তরা যা দান করেছে তাই আমি মনোহরকে দান করব দিবি। ওরা থালা আনতে গেল, যেটারে থালা আনতে পাঠালো ও থালাটারে সিট করে বাজাতে বাজাতে এসেছে। গণেশ পাগল বলে তাই থালা সিট করলি কেন? পয়সা কোন জায়গায়? কয় যে ভুল কটাইছিল, কানা করি পয়সাও কেউ দেয় নাই। কয় যে 1 পয়সাও দেয় নাই। কয় যে না কিছু নাই। সত্যি তাই? বলে হ্যাঁ তাই। আরে তাহলে গণেশ, আমি গণেশ ল্যাংটা মানুষ, এটা থালা দিলাম, একজন ভক্ত একটু টাকা দিল না, আমার দুঃখ কেউ বুঝলো না, তাহলে আমি মনোহরের সামনে দাঁড়াবো কিভাবে? আমার তুই একটাও নাই, আমি গণেশই নাই, আমার ঠায় কোন জায়গায়? কি দেব মনোহরের দানে? কি দিয়ে সান্ত্বনা দেব তারে? পড়ে গেছে বিপাকের ভিতরে। সকাল এই গান সাইয়ে মনোহর প্রণাম দিয়েছে গণেশের দানে। এখন গণেশ পাগল বলে তাই অমনা কি শোনো, জাগতিক জগতে যদি তুমি কিছু চাও কিছু দিতে পারবে না। আমি বটতলায় থাকি, ল্যাংটি পরা, কাপড় জামা কিছু নাই, বৌসল মেয়ে কেউ নাই, ঘর বাড়ি কিছু নাই, আমি তাই গণেশ নাই, তাই নাই সাথে আমার দেওয়ার কিছু নাই। জাগতিক জগতের কিছু দিতে পারবো না। স্বর্গ চাস, স্বর্গ দেব। কি চাস? বড় মধ্য জগতের যা চাস তাই দেব। জাগতিক অর্থ দেওয়ার মতো শক্তি আমার নাই। কি নিবি বল? কারে চাস? জাগতিক জগৎ বাদ দিয়া পারমার্থিক জগতে যা চাবি আমি সব দেব তোরে ধরিয়া। কি চাস? স্বর্গে যাবি? তাও দিতে পারি। মনোহর বলেন পাগলরা মুখ দিয়ে যা বলে ঠিক থাকে না, আমি যা চাবো তা তো তুমি দিবা না। এই হচ্ছে চালাকি, মানে ওখানে বাইন্ধে ফেলাচ্ছে। ওই যে পাগলরা ও আমি যা সামানি তা দিতে পারবে না, ও দেবেও না, ও সাতা চাইয়ে দরকার নাই, আমার মতো আমি চাই। হ্যাঁ আমি কেষ্ট খেপা গণেশ পাগল, লেংটি পড়া তোর দাম নাই, তুই তাই পাবিস না। আমি খেপা যদি কথা দি কথা নড়চড় হয় না, তুই যা চাবি আমি তাই দেবো। পারমার্থিক জগতের কোনো কিছু চাই না, দেবো। কি চাই বল? সত্যি দিবা? হ্যাঁ দিবা, দেবো দিবা। হ্যাঁ তুই সত্য অঙ্গীকার করে বলছি দেবো, বল কি চাস? বলে প্রণাম করে দান চরণে স্পর্শ রেখে ডাক দিয়ে বলছে মনোহর তখন আমি পার্থিব জগতের কিছু চাই না, যতদিন তুমি এই জগতে থাকবা ততদিন মনোহরের বাড়ি তোমার চরণ ধরে রাখবা। আমি সারা জীবন তোমার যুগল চরণ সেবা দেব। আমি এইটুকু ভিক্ষা চাই, আমি তোমারে নিয়ে যাব আমার বাড়িতে থাকা। আজকে থেকে আমি তোমারে কিনে নিলাম, তুমি আমার বাড়ি থাকবা, আমি আর কিছু চাই। গণেশ পাগল বলে তাই এমন চাওয়া চাইলি জন্মের মতো আমার বাঁধতে নেবে। মনোহর বলে তাই এ চাওয়া আমার নয়, আমার বলেছিল আমার গুরুদেব তারক গোসাই এমন একটা অমূল্য ধন পাবি, যদি তারে পাস তুই কিন্তু ধরে আনবি, ফেলায় দিস না। আমি তোমারে পেয়েছি আমার গুরুদেবের কৃপায়, গুরু কৃপা করেছে মরে, তাই তোমার মতো গোসাই পেয়েছি সংসারে। যার গলা ভাঙা 1 ফুটে ভালো হতে পারে, যার খবর স্বয়ং কালি দিতে পারে, তারে পাওয়ার পরে আর কোনো কিছু কি আশা করা যায় সংসারে? আচ্ছা তাহলে গান গাই যাওয়ার সময় খবর দিবি আমার নিয়ে যাবো। মনোহর গানে চলে গেল, বসে শোনেন জ্ঞানী দল। কেষ্ট খেপা বসেছি। সাধু কারে কয়? এত সোজা কি আর সাধু হয়? গান গিয়ে মনোহর নৌকা নিয়ে চলে যাচ্ছে, মনে নাই যে গণেশের নিয়ে যেতে হবে। পারকোনার পাশ দিয়ে নদী দিয়ে নৌকা বেয়ে চলে যাচ্ছে। গণেশ পাগল গভীর নিশীথে একা বসে আছে। ওইখান থেকে হাঁকার দেশে এ মোনা, মনে নাই আমার নিয়ে যাওয়ার কথা? ওইখান থেকে নৌকা বেরাচ্ছে, তাই তাই শালা ভুল হয়ে গেছিল তো। এটা আমার মনে নাই, কিন্তু আমার পাগলের মনে। আচ্ছা
তাহলে বলেন দেখি আমার কাছে তারক খবর দিয়ে তারে নিয়ে আসে, সেই তারকের কথাই যদি আমি গণেশকে পাই, এতে কি আমার তারক মনে ব্যথা পায়? তারকের আদেশে পেয়েছি তারে, যদি না নিতাম ঘরে ব্যথা পেত তারকের সংসারে। যেহেতু তারক আদেশ দিয়েছে মরে, সেই অর্থে নিয়েছি গণেশকে ঘরে, যার কারণে আমার তারক আনন্দ ভরি আমার কোলাকুলি দিয়েছিল বারে বারে। কারণ গণেশ আর তারকের সাথে যে কি ভালোবাসা বাসি কয়জন জানে। কি বলবো আপনাদের ঠাই, মনোহর যেদিন কবি গানে যায় তারকের একটা প্রণাম দেয়। তার গোসাই বললো তাই দাঁড়া, খালি প্রণাম দিই, সেটা প্রণাম তোরে দিতে পারি না, আজকে দাঁড়া তো। তার গোসাইটা প্রণাম দিয়েছে, এই যে প্রণামটা দিলাম এইটা নিয়ে যা। বাবা আমারে তুমি প্রণাম দাও, আমি তোমার সেই হ্যাঁ আমি তোরে দিছি নাকি, তুই তাই পারিস না? প্রণাম দিয়েছি আমি তোরে, কিন্তু এই প্রণাম দিই নাই তোর চরণ পরে, প্রণাম দিয়েছি আমার দাদারে, আমার প্রণাম খানা নিয়ে পৌঁছায় দিবে আমার দাদা। আমার দাদাকে বলিস তাই তোমার তারক ভাই একটা প্রণাম পাঠিয়েছে, প্রণামটা যেন আমার গণেশ দাদা নেয়। প্রণাম নিয়ে যখন বাড়ি গেল মনোহর যখন গণেশের প্রণাম দিতে গেল, একটা প্রণাম দিল, পরের প্রণাম যে দিতে গেল, এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কার প্রণাম দিস? বলে তোমার ভাই একটা প্রণাম পাঠাইছে। আমার ভাই কেন তারক? আরে তুই না কইয়া দিস, এ শালা আমার তারকের প্রণাম নেওয়ার মতো যোগ্যতা আমার আছে নাকি? হ্যাঁ দাঁড়া। মনোহর দাঁড়াইছে, আবার গণেশ পাগল প্রণাম দিচ্ছে, এই যে একটা দিলাম এইটা নিয়ে আমার তারক দাদারে দিস। আমার তারকের প্রণাম নেওয়ার মতো যোগ্যতা নাই, আমার প্রণামটা আমার দাদারে দিস, দিয়ে বলি সদম ভাই তার প্রণাম পাঠাইছে। কি ভালোবাসা বাসি বোঝো। দুই আসলে গিট দিতেছে কাপড়ের, এই আসলে এক গিট, এই আসলে এক গিট। এটা তারকের প্রণাম, একটা গণেশ পাগলের প্রণাম। এর মনোহর পড়ে গেছে জ্বালায়, স্যান খাবার নাই, কেউ কেউ প্রণাম নেবে না। তার বসার কাছে মনোহর যে বললো তাই এই ভেজাল বন্ধ দাও, প্রণাম নেবা কিনা তাই পাও, এই গিটটা খুলে দাও, এই গিটটা নিয়ে আমি আর ঘুরতে পারবো না। তারক করে বলবো না প্রণাম কে পাবে কে পাবে না, আজকের মীমাংসা হবে না। সামনের অনুষ্ঠান দুর্গাপুরে কবি সম্মিলনে কবি গান, সেই কবি গানে থাকবে বিভিন্ন কবিগণ, সেই দিন আলোচনায় পূর্ণাঙ্গ ভাবে হবে সমাধান। আমার গণেশ দাদা প্রণাম পাবে না আমি প্রণাম পাবো, সেই দিন যুক্তি যুক্ত হবে সমাধান। দুর্গাপুরে কবি গান শুরু হলো, বসে শুনেন জ্ঞানী দল। গান গাইবে কে? তারক আর মনোহর। তারক গোসাই ভূমিকা নিয়েছে গণেশ পাগল, আর মনোহর ভূমিকা নিয়েছে তারক। কথাটা বোঝো ব্যাপারটা কোন জায়গায়। এই যে আমি যখন আজকে কি নিয়েছি ভূমিকা, হরিবর সরকার, তেমনি মনোহর সরকার ভূমিকা নিয়েছে তারক হয়েছে। মনোহর সরকার তারক হয়েছে, আর তারক গোসাই গণেশ পাগল হয়েছে। এখন তারকের দ্বারে কি আর মনোহর পারে? বলেন দেখি আমার ধারে তারক যখন কথা কয় মনোহর যাচ্ছে সরি, গণেশ পাগল যাচ্ছে উচ্চ উঠে, তারক গোসাই যাচ্ছে ছোট হইয়ে। গণেশ পাগল ওই আসরে কবি গান শুনতেছে, তারক যত ছোট হচ্ছে তত গণেশ পাগলের গায়ে জ্বালা উঠে যাচ্ছে। যে মোনা এ শালা তুই পারিস না, ওই তারকের ভূমিকা তুই নিলি কেন? আমার দাদা ছোট হয়ে গেল আসলে, ওইখান থেকে লাভ দিচ্ছে। এমন সরে যা, কবি গান আমি গাবো, তারক আজকে আমি হব। কি ভালোবাসাবাসি বুঝো। দাদা তারক ছোট হচ্ছে বলে গণেশ পাগল বসে থাকতে পারে। আসলে এটা বলছে সব কবি গানে তুই কতটুক শিখছিস। আমার দাদা তারক যদি গণেশের ভূমিকা নেয় তার কে হারায়? আজকে আমি গণেশ আমার তারক দাদার ভূমিকা নেব। শোনো কে বড় আর কে ছোট তোমরা বিচার করবা। আমি শুধু কথাগুলো বলবো। আমি গণেশ পাগল কোনদিন কবি গান গাই নাই। আমি কয়টা কথা কব, বিচারক তোমরা বিচার করো। বলো দেখি আমার ধারে কোন একজন মানুষ 1 কিলোমিটার রাস্তা যাবে, তার মাথায় একটা বোঝা, দুই হাতে দুটো বোঝা, পায়ে দুটো বোঝা, পিঠে একটা বোঝা, কোখে বোঝা, গায়ে বোঝা, বোঝা ছাড়া জায়গা নাই। কিন্তু ওই লোকটা 1 কিলোমিটার রাস্তা গেল কষ্ট করে সমস্ত বোঝা নিয়ে, আর একটা লোক লেংটি পরা, তার কিছু নাই, কোনো বোঝা নাই, কিছু নাই, খেলখেলাই 1 কিলোমিটার রাস্তা গেল। এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে?
জনগণ বলে তাই যে কষ্ট করে ওইটুক রাস্তা গেছে সেই বড়, কারণ অত দূর অত কষ্ট করে গেছে, সে যে কত কষ্ট করে ওই জায়গাটা পাইছে। কয় যে তাহলে প্রণাম তো আমার তারক দাদাই পায়, আমি তো প্রণাম পাইনি। বলে তা হবে কেন? বলে তা হবে কেন তা বোঝো না? আমার বউ নাই, সলমাইয়ে নাই, সংসার নাই, ঘর নাই, জামা নাই, কাপড় নাই, এক লেংটি পরা আমি খালি খালি মানুষ। আর আমার তারক দাদার বউ আছে, মেয়ে আছে, মা আছে, ঘর আছে, গরু আছে, বাছুর আছে, সব সংসার রক্ষা করে আমার তারক দাদা হরিচাঁদের চরণ পেয়েছে। আমার দাদার উপরে শ্রেষ্ঠ জগতে আর কেউ নাই। যেই গণেশ পাগল ভর্তি গেল তারকের পায়, তারক জড়ায় ধরল, দাদা তুই আমার কাছে আয়। আচ্ছা বলো দেখি আমার ঠাই সেই গণেশের যদি ঘরে আনি তাতে আমার তারক কি ব্যথা পায়? তাহলে পুরা কপালের কথা শুনে বাড়ি গেলি ভেজাল বাঁধতো না শালা, তো তাই কও শালার আদারিয়া ওর তো বদি নাই কলাম না, ওই ব্যাপার ওই জায়গায়। এই তারপরে কি কইছে, এরা কোন জায়গায় গেছে? প্রস্রাব করতে গেছে, এগুলো তো মুখ চাপলিয়া থামে না। এ গলি কোনে আয়, ছোট্ট ছোট্ট করে জবাবে যাই নাকি বাবা। এরপরে আবার ও তো আসুক, আবার আমি গাবানি এক এক করে দরবানি, একবারে তো হয় না 4টি আসর গাই নাকি নাকি। বাড়ি যাবা না নাকি সব নাকি? থাও যাইয়ে নে বাড়ি, কতদিন পরে কবি গান, এত তাড়াতাড়ি বাড়ি যাবা কেন? হ্যাঁ চুপ করে থাকো সবাস্থান। তারপরে যা করেছে বর্ণন কি কইছে, গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে প্রণাম করেছে দাদা দেখে বলে সবাধারে কোন গুণের গুণী হলে ভক্ত পূজা পেতে পারে। তাহলে সর্বশ্রেষ্ঠ ভক্ত কখন হয়? একটা কথা জানবার বিষয়, ভগবানের কাছে ভক্ত শ্রেষ্ঠ সেটা ভগবান নিজ মুখেই বলে। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের দড়ি, যেদিকে ঘোরায় সেই দিক ঘুরি। ভক্ত আমারে খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি উপবাসী যাই। একটা কথা মনে রাখার বিষয়, ভগবান ভক্তকে শ্রেষ্ঠ করেছে, তাই বলে যে ভক্তের উপরে এই ভগবানের উপরে ভক্ত এটা কিন্তু নয়। এটা প্রথমে মাথায় রাখা দরকার। ভক্ত শ্রেষ্ঠ হয় কার দ্বারা? একমাত্র ভগবানেরই দ্বারা। ভগবান যদি কার প্রতি সন্তুষ্ট হয়, ভগবান সন্তুষ্ট হলে সেই ভক্ত শ্রেষ্ঠ হয় বহিতলে। অতএব ভগবানের উপরে জগতে আর কেউ নাই। কিন্তু ভগবান নিজে ভক্তকে বড় করতে নিজে মুখে বলেছে, সবাই তো আমারে বড় বলিস, আমি মনে করি আমার উপরে ভক্ত ছাড়া আর কেউ নাই। এর মানে কি? ভগবান তোমাকে দিয়েছে সম্মান, তোমার উচিত সম্পূর্ণভাবে ভগবানের তেয়ারা। আমরা মনে করি তাই। হরিচাঁদ ঠাকুর কইছে ভক্ত বড়, এখন আর হরিচাঁদের খবর নাই, আমি সবার উপরের মাল, তাই হয়। আরে সে বলেছে বড় তোমারে, তোমার উচিত বড় করা তার। কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে অন্তরে করি ধারণা, কোন অবস্থাতে গেলে ভগবান তখন ভক্তকে নেয় কোলে তুলে যে তোর উপরে কেউ নাই। অন্তরে করো ধারণা, পঞ্চপ্রেমের সামার্থ্যরতি একমাত্র কান্তা প্রেমে কারো হলে বসতি, তবেই সেই ভক্ত সর্বশ্রেষ্ঠতম। সেই ভক্ত হলে তখন ভগবান তারে ন্যায় কোলে তুলে, তার মতো ভক্ত জগতে আর কেউ হয়। তাহলে পঞ্চপ্রেম হয়, দাঁড়িয়ে বলি সমর্থ হয়। শেষ প্রেমের স্তর যারে কান্তা প্রেম কয়। এই কান্তা প্রেমে বসতি আমি বলি সবার সম্প্রতি। সেই স্তরে গেলে সেখানে বলেছে তাই, গুণাধিক্যে সাদাধিক্য বারে পঞ্চরসে, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর সারি রসে। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই যে শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রস কয়, সর্বশ্রেষ্ঠ মধুর রস। গুণ যত বাড়ে তার তত ক্রিয়া তত বাড়ে। গুণ যত বাড়বে তত তার ভালোবাসা বাড়বে। গুণ নাই তো কিছু নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই মেঘের একটা গুণ শুধু শব্দ। দাঁড়িয়ে বলি সবার স্থান মিথ্যা নয় বচন। স্পর্শ শব্দ স্পর্শ দুটো গুণ আমরা বায়ুর মধ্যে পাই। বায়ু থেকে অগ্নি আসে, দাঁড়িয়ে বলি সবার পাশে অগ্নির মধ্যে তিনটে গুণ যাহা আমরা পাই। শব্দ স্পর্শ রূপ, তার শব্দ আছে
রূপ আছে এবং স্পর্শ আছে। আগুন, আগুন থেকে উৎপত্তি জল, জলের কয়টা গুণ? 4টে গুণ। শব্দ, স্পর্শ, রূপ আর রস, 4টে গুণ পাই। সর্বোপরি মাটি, তার উপরে নাই, একমাত্র মাটিতে পঞ্চগুণ বর্তায়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই জন্য যার সঙ্গে মানুষের সম্বন্ধ মাটির উপরে শ্রেষ্ঠ, কিন্তু আর কিছু নাই। এই জন্য যার মধ্যে যত গুণ বর্তাবে ভালোবাসা তত তার মধ্যে বর্তাবে। তাহলে অশ্বিনী গোসাই এত একান্ত আপন কেন? কেন তার চরণ গুরু সাদ মস্তকে করল স্মরণ, অন্তরে করো অনুধাবন। সেই সামার্থারতি ভক্ত ছিল আমার অশ্বিনী গোসাই একজন। তার গুণ এত, নিজের জীবনের জন্য কিছু চাই। ভালোবাসা কি আর সহজে হয়? তুমি যারে ভালোবাসবা একটা কথা মনে রাখবা, শুধু যদি তার কাছে চাবা, কত সময় ভালোবাসা টিকায় রাখবা? আজকে আমার 10,000 দিও, প্রথম দিন দিল, পরের দিন আবার করিয়া আজকে 15,000 দরকার দিল চাইলিয়া, পরের দিন আবার বললে 20,000 দিল, পরের দিন বললে 30,000 দিল। সাথী সাথী নিজেরও তো গিন্না ঠেয়া দরকার, যার কত চাবো আমি, তাই কিনা? তাহলে ভক্ত যখন একান্ত আপন হয়, তার কাছে কিছু চায় না, সে জানে তাই তিনি মালিক, আমি ভক্ত। আমার পিতা যদি ভালো থাকে, দাঁড়িয়ে বলি সভা পাকে, আমি তাতে ভালো থাকবো, দুঃখ নাই, কষ্ট যন্ত্রণা হোক সহ্য করব, আমার জন্য আমার পিতা খাটুক এটা আমি চাইবো না। এই জন্য শ্রী বসে গান লিখেছিলেন, প্রাণমতি সুখসারী পহাইল সর্বরি শ্রী হরি মঙ্গল গাও। উনি কখনো বলেন নাই তুমি নিজের জন্য কিছু চাও। সকালবেলা উঠিয়ে দাঁড়িয়ে বলি সভা তটে, প্রাণমতি সুখসারী, প্রাণ আর মতি সুখসারী পাখির মতো তুমি শ্রীহরির কাছে বলো, হে ঠাকুর তুমি ভালো থাকো, তুমি যদি ভালো থাকো আমি ভালো থাকবো, আমি তোমার কাছে কিছু চাই না, আমার চাওয়ার কিছু নাই। সেই জন্য ভক্ত একবার পাকা হলে বসে শোনেন জ্ঞানী দলে, আর ভগবানের কাছে কিছু চাই না, সে বিশ্ব তলে সেই একটা কথাই বলে, আমায় বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই কথা যখন ভক্তের মুখে প্রকাশ হয়, ভগবান তখন এসে কোলে নিয়ে বলে, তোর মতো ভক্তই তবে চায়, নিজের জীবনের জন্য যে কিছু চাই নাই। বিচরণ পাগল, বিচরণ পাগল যখন গুনিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো, আর গুরু সাংটাকে পিছনে পিছনে করতো, পিছনে পিছনে ঘুরে বেড়াতো, বিচরণ গুড় দাওয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গুড় দাওয়া। ওরা কান্দি বারুনি মেলার পরে যত মানুষ হাগিয়ে যেত, বিচরণ পাগল 2 হাগিয়ে পরিষ্কার করত। এত সহজে কি তার কাছে পাওয়া যায়? পায়খানা পরিষ্কার করতো, গুরু সাংটার পাশ দিয়ে ঘুরে বেড়াতো। বিচরণ বলতো, তাই? হ্যাঁ বাবা, এই গুরগন্ধ তুই পিছনে আসো কেন? সব তুই কিসের গুরগন্ধ? ও গন্ধ টন্ধ নাই, বিচরণ রে তোর প্রেম আর ভক্তি আর তোর সৎ চরিত্রের গুণের দ্বারাই পায়খানার গন্ধ দূর হয়ে গেছে, তোর প্রেম ভক্তি ভালোবাসা। এই জন্য অন্তরে করি ধারণা, একবার ওই স্তরে মানুষ পৌঁছায় গেলে তখন তার ভালোবাসা শ্রীহরি নাই তুলে তারে আর দূরে রাখে না, একান্ত আপন করে তখন তার কাছে টেনে নেয়, তুই আমার কাছে আয়। ভালোবাসবে না কেন? আমার গোসার জীবনী যদি জানা যায়, চলে যাচ্ছে শেষ মুহূর্ত, এত সহজে ভক্ত হতে যায়? খালি খালি লাগছে নাকি? হরি দাস খুঁজে পেলাম না তিলকে, হরি তো দাস খুঁজে পেলাম না তিলকে, হরিদাস পরিচয় দেওয়া মিছে লোকে ভুল বলে, এ খালি ভুল কথা কয়, দাস কিনা তাই তো বুঝে পেলাম না। তুমি সকালবেলা প্রণাম করি, যখন শ্রীহরি মন্দিরে প্রণাম করো, তুমি দাস সাজো না তারে দাস সাজাও? একটা কথার জবাব দাও তো। ওটা ব্যবসাটা যেন ভালো হয়, তার মানে কি হলো? এবার তুমি আমার দাসত্ব করো, ব্যবসা যেন ভালো হয়। তাহলে তুমি তার দাস সাজিয়ে না তারে দাসত্ব করাইলে, তুমি তারে দাসত্ব করাইলে যে আমার ব্যবসা যেন ভালো হয়, তাতে যদি তোমার গাধার মতো খাটনি খাটতে হয়, শ্রীহরি তুমি খাটো, কিন্তু আমারে তুমি ব্যবসা ভালো করো, মানে তুমি আমার দাস হও। আর তুমি যদি নিজে দাস হতে, তাহলে প্রণাম দিয়ে তুমি বলতে, তুমি যে মন্দিরে আছো ভালো আছো, তুমি চুপ করে থাকো, আমি ভিক্ষা করি বা গাছতলায় থাকি, তোমার দেখতে হবে না, তুমি ভালো থাকো, আমি এইটুকু। তাহলে তুমি দাস হলে। আর তুমি যদি তার কাছে কিছু চাও, তার দাসত্ব তুমি করাইলে। এই জন্য শ্রী গোসাই লিখেছে,
আমি মনে ভাবি কাঙাল হব আছে না আমরা তো খালি কইছে দাও 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 আর উনি কি কইছে দাও আমি মনে গাবো নাকি এসব কি করছ গাই মনে বসে গাই সবার চাওয়া তার চাওয়া আলাদা না আমি মনে ভাবি কাঙাল হব তুই চাও মনে ভাবি কাঙাল কেডা কেডা চাও আত্মনবী কেডা চাও যে কাঙাল হব ওরে বলিস না আমার একটু দেখলো না রে কোনোদিন একটু চাইলে না তো সেই কাঙাল হতে চাইলো কেন আমার জন্য যেন তোমার কোনোভাবে কষ্ট না হয় যতটুকু আছে এই দিতেও যদি তোমার কষ্ট হয় আমি তোমার কাছে আর কিছু চাই না আমি মনে ভাবি কাঙাল বেহাল সাজি সেটা কান্তা করিয়া ধারো আমি গাছতলায় রব মনে ভাবি ভাবি কাঙাল বেহাল সাজিব সেরা কান্তা করিয়া ধারো গাছতলা মনে ভাবি বেহাল সাজিব মনে
ভোলাতে চাই মায়া রসে আমায় ভোলাতে চাই ওরে মায়া রসে আমি কেমনে তবে প্রবাদী হরি বল হরি বল হরি বল হরি হরি বল আরে ভোলাতে চাই আমার মায়া রসে আমি ভোলাতে চাই মায়া রসে আমি মন প্রাণে তবে প্রবাদ দিব লবমহ পুত্র ছয়জন ওরে কাতর বাক্যে করে পুত্রের মায়া করে সেদ পুত্রের মায়া করে সেদ প্রাণন্তে না যেতে দেব পুত্রের মায়া করেছে গো প্রাণন্তে না যেতে দেব আমদাল্লাহ ওরে প্রতিবেশী এরা যাত্রা ভঙ্গ করে আসি আমদাল্লাহ
সুযোগে ওরে বাহির হাত সঙ্গে যাব আসলে তো সঙ্গে যাব ভূমিকাতে সভা মাঝে আমি সরকার মনোহর বিপক্ষেতে হরিব শুনেছেন নারী নর হরে দাঁড়াইয়া বলি আমি ধর্ম সমাস্থান হরিচাঁদ গুরুচাঁদ আমরা জানি সর্বজন শ্রী গুরুচাঁদের অবদান কিবা বলব আছে মানবের কল্যাণে গুরুচাঁদ আমার কি দিয়ে গেছে এমন কোন ডিপার্টমেন্ট নাই গুরুচাঁদের নাই অবদান অনবরত করেছে যিনি মানবের কল্যাণ সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত দিকে গুরুচাঁদ আমার নিরিখ রেখেছিল ঠিক কোন অবস্থাতে গেলে গো এই জাতি মেরুদণ্ড সোজা করে রবে আজকে যতটুকু যা পেয়েছে জাতি আমার তারই অবদান রবে আজকে এমএলএ এমপি আইএস আইপিএস এমবিবিএস এমডি জানি কত ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া জাপান নমশূদ্র মান এরা সবাই যে যেখানে গো যে যে ডিপার্টমেন্টের চাকরি করে রে ভাই সবার মূলে গুরুচাঁদের অবদান সবার জানা চাই 1906 সালে এই যে অনুন্নত জাতি উৎসবাদী ব্রাহ্মণের দ্বারা এদের হয়েছিল বড় সেই ক্ষতি পূর্ণ করিতে এলো আমার দয়াল গুরুচাঁদ মানবের ফুটিয়াছিলেন কুসুমের বাগান তার অবদান কহিতে গেলে ইহা কবু নাহি শেষ হয় আমি আংশিক আকারে কিছু কথা বলে যাই সবাই আমরা যারা নমশূদ্র মানুষ শিডিউল কাস্ট জানা পূর্ববঙ্গে আমাদের মূল কাজ ছিল কি জানো শুনে দেখবা বাড়িতে যদি কোনো বুড়ো বুড়ো মানুষ থাকে 100 বছর কি 80 বছর কি 90 বছরের বয়স যারা আছে এই যে সব লোকের কাছে শুনে দেখবা যে তোমাদের প্রধান কাজ কি ছিল পূর্ববঙ্গে একটা কাজ ছিল সেটা হচ্ছে এক ফসলে দান হতো আষাঢ়িয়া দান ওই আষাঢ়িয়া দানটা হাড়ির উপরে বসে বসে কাটতো মুখ সমান জলে গলা সমান জলে দুই মানুষ সমান জলে নামিয়ে হাড়ির উপরে বসে কাটতো কে ঠিক না গোড়াই আর তখন যে কি একটা আরামে গান গাতো জানো সে গান যদি জানো বন্ধু মোগে বাড়ি যাইও শালি ধানের চিরা দেব বসতে দেব পিদানে ওরে মোগে বাড়ি যাইও এই গাতোয়ার কলসের পরে বসে ডান কাটতাম ডান কাটা শেষ এবার পুঁটি মাছ মারা জাল কনে কই মাছ মারা জল কনে বসি কনে
এই নিয়ে মাছ ধরতে নেমে যেত। এদের প্রধান কাজ ছিল ছেলেটা একটু বড় হলে যাতে জমির আল কাটতে পারে কোদাল দিয়ে, তাহলে ছেলে কিসের হয়েছে। এই হচ্ছে এদের প্রধান কাজ। বেশি দিনের কথা না, 1906 সালের আগে একমাত্র গুরুচাঁদ ঠাকুর মহেশ ব্যাপারীকে বলছি, মহেশ কি দেহিস, কি দেহিস কি বাবা, এই যে জাইয়াগিরি করবে, এই মাছ ধরিয়া সলমেয়ে মানুষ করবে, কি করবে না, কি করে খাবে। আমার বাবা তো আমার দায়িত্ব দিয়ে গেছে যাতে কি করবো, একটা কাজ কর। কি বাবা, কয়েকশো পানসি নৌকা বানা, কয়েক হাজার পানসি নৌকা বানা, তক্তা ভাড়ায় আন, যত টাকা লাগে আমি দেব। ওরা কান্দি বারুনি মেলায় যত টাকা পড়ে সব টাকা ধরা আছে, দেখ টাকা বের কর, পানসি নৌকা বানা। 4-5টে করে এক এক গ্রামে পানসি নৌকা দিতে হবে, 10 জন 12 জন করে একটা টিম বানাই দেবে। মূলধন যত টাকা লাগবে আমি দেব, খরিদ করবে, মাল কিনবে, ব্যবসা করবে, চালান আমার, পুঁজি আমার, নৌকা আমার। ওদের মাথার উপরে আমার বাবা থাকবে। একদিন এই জাত মূল শিখরে যাবে, তাড়াতাড়ি মহেশ পানসি নৌকা বানা, একে ব্যবসা শুরু করবে। মনে রাখিস, বাণিজ্য ছাড়া মানুষ বড় হতে পারে না। নিজে হাতে ধরে ব্যবসা শিখায়, নিজে গুরুচাঁদ ঠাকুর বলছে, দেখ দুটো কথা মেনে চলবে, সত্য কথা বলবি আর কাউরি কোনোদিন ওজনে কম দিবি, তাহলে তবে মাথার উপর আমার বাবা থাকবে। নিজের গাঠির টাকা দিয়ে নিজের বাইরে তাই উপকার করে না এখন, আর নিজের সর্বস্ব বিলাই দিচ্ছিল খালি এদের মানুষ করবার জন্য। দুঃখের বিষয় কি জানো, এই জাতি এখন সেই গুরুচাঁদকে পাইছে কে আসে, সে নেই। তোমাকে গ্রামেই দেখবা ভালো মাস্টারি চাকরি, ভালো হাই স্কুলে মাস্টার টাস্টার হয়ে গেছে, তার ঘরে যে দেখবা হরি গুরুচাঁদের কোন ছবি নাই। সত্যি কথা কিনা, যাই দেখবা 1906 সালের আগে এরা ইতিহাস জানে না তো, আকাঠা জানতো। ইতিহাস যদি জানতো তাহলে এদের মানতো। আম্বেদকর সাহেব জন্ম নিয়েছেন, তার ডেট অফ বার্থ 1891, গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ 1846, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ, তার ডেট অফ বার্থ 1867। আম্বেদকরের থেকেও 25-26 বছরের বড় শশীভূষণ ঠাকুর। প্রথম নমশূদ্র সমাজের প্রথম যার চাকরি হয় 1906 সালের আগে, প্রথম যার চাকরি সে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের প্রথম ছেলে শশীভূষণ ঠাকুর। এর আগে নমশূদ্র সমাজে কারো চাকরি হয়নি, এবং সেই দিন থেকে যেদিন চাকরি হলো সেদিন থেকে নমশূদ্ররা চাকরি পাওয়া শুরু। তার আগে কারো চাকরি হতো না। লড়াই করেছিল কে? গুরুচাঁদ ঠাকুর, শশীভূষণ ঠাকুর। আজকে আপনার ছেলে চাকরি করে, কিন্তু সে গুরুচাঁদকে মান্যতা দিতে জানে না। হরি গুরুচাঁদের অবদান ভুলে গেলে সেই যুগল টু জিরো, তার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। দেখো যে যে কাজটা, যে যে কাজটা, যে যে একটু স্টান করেছে, সেই জাতির জন্য যারা কাজ করেছে তারা তারা মাথায় করে নিয়ে না। সত্যি কথা কি না? অনন্য কাজটার দিকে তাকায় দেখা, তাদের মধ্যে যিনি মনীষী, যিনি যোগী, দেখা যায় তারা তারা মাথায় করে নিয়ে আছে, আরে এই মানুষটার জন্য আমার জাতটা উঠে গেছে। আর আজকে এই জাতের জন্য যে হরি গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর নিজের জীবনের সর্বস্ব দিয়েছে, কিন্তু এই জাতি তারে এর থেকে দুঃখের কিছু আর হতে পারে বলে মনে হয়। চন্ডালগালি তো দূরের কথা, তো সবাই জানে 1911 সালে চন্ডালগালি বছর। আর কিছু আকাঠা বইরে গিয়ে আছে এই নম্বর মধ্যে নমশূদ্র লাগবে ঠিক, গুরুচাঁদ ঠাকুরের মানে
নমসূত্র লাগবে, সাবকাস্ট নমসূত্র। টাইটেলটা পেলে কোথায়? বাসাদন যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো, ওটা লেখলা কোন জায়গায়? তাই যে খাতায় যে লিখতে যাও সে সময়টা গা কাঁপা অত দরকার, এটা কার জন্য পেয়েছি? তাহলে গুরুচাঁদ ঠাকুরের জন্য। আরে ভগবান না হলেও ওই টাইটেলটার জন্য তো একটা প্রণাম ভিডিও দিবি নাকি? কি বাবা, তাই কি না? খালি জাগতিক দিক তো না, উনি যে ভগবান, উনি যে ঐশী শক্তির পূর্ণ মালিক ছিলেন, মর্মে মর্মে তার উপলব্ধি করে। এমন কিছু নাই যে গুরুচাঁদ ঠাকুর করতে পারে না। মরা মানুষ তো দূরের কথা, ও তো তার ভক্তরা খালি আদেশ দিয়েছে, যা ওই টানি উঠোই দিকে যাবে। বিচরণ পাগল যে কত মরা বাঁচাচ্ছে তার কোনো ঠিক নেই। পাগলের একটা ঘটনা শুন। পাগলের একটা শিষ্য ছেলে ছিল বিচরণ পাগল। উনি তো গুরুচাঁদ ছাড়া কিছু জানতো না। বিচরণ হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আমলের পাগল। বিচরণ পাগল এসে বললো কি, আমার করে টাকা দরকার, টাকা দিবি? টাকা দিত তো দরকার আছে। পাগল যে কাছ থেকে টাকা নিয়ে, টাকা নিয়ে বাড়ি চলে গেল। এটা তারিখ দিল যে এই তারিখের মধ্যে তো টাকা আমি দিয়ে যাব, কিন্তু একটু সমস্যা হলে দেরি অতি পার। ওই ডেটটা পার হয়ে গেল, আর যার টাকা নেছে এই যে কি গালাগালি করতেছে, ও শালার পাগল গাবি চিনি মারিয়ে খাওয়া সাধু সব আমার জানা আছে, সেটা হাবি সাবি আরম্ভ করেছে। তালতলা থেকে বিচরণ পাগল বলছে ভক্তদের কাছে, ও যা গালাগালি করতেছে তাতে তালতলাও থাকা যায় না। এক ওই শালার টাকা দিয়ে এসে যায়, হাতে টাকার মোছা নিয়ে এসে যে টাকাও দিয়েছিল সেই টাকা ওরে দিয়ে বলছে, এই সবাইকে সমানভাবে গালাগালি করতে হয় না, তুমি জানো না? আমার নয় দুটো দিন লস হয়েছে, তুই আমার বাপ দাতা 14 পুরুষ উদ্ধার করে দিলি। তুই তো সাধুর ক্ষমতা জানিস না, সাধু মানিস না। যে মুখ দিয়ে কইছিস, এই যে সব কথা টথা কইছিস, তো তোর কথা হবে না। আমি বাড়িতে পাঁচ ছাড়াই দেবো, তোর কথা বন্ধ হয়ে যাবে। আর এই মুখে তোর কথা বাড়বে না। সাধুরে বাজে কথা বলার তার পরিমাণ পরিমাপ তুই তো জানিস না, তুই তো সাধু মানিস না। আজকে থেকে এমন সময় এমন একটা দেখছিস, মানে কি বলবো বাবা, কেবল যা তোর আর মুখে কথা বেরোবে, বাড়ির থেকে বেরোয় গেল, কথা বলবে। আর সাধু, যে কোনো সাধুকে যে তুমি বাজে কথা কবা, হিসাব করে কবা, সত্যি কি সে তাই কি তাই না, এটাকে বিবেচনা করো। পাগল বলে গেল, কোন সাধুরে বাজে কথা করিস না, পয়সা নিচ্ছিলাম, দিতে আসছিলাম, কিন্তু তুই আমার বাপ দাতারে যেভাবে উদ্ধার করলি, তোর আর ওই মুখ দিয়ে বলবি না, বন্ধ হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 5 মাস হয়ে যায়, আর কথা বেরো। কিন্তু ওই বাড়ির মা পাগলকে খুব ভালোবাসে। ওই মা বাড়ি বসে প্রতিজ্ঞা করলো, আমার স্বামী যদি ভালো না হয় আমি সুইসাইড করব। পাগল তোর পরে বাদ থাকলো। তাল তলাতে খবর পাইছে, ওই শালার বাড়ি যাচ্ছি হবে, নইলে আমার মা মরে যাবে রে। তো সহজ মনে করো না, বিনা কালে খবর ভোর লাগে না, একটু আগে তাল তলাতে দৌড়ে যাচ্ছে, আমা এটা তুই মরবি কেন? এ খুঁটি যদি মজবুত না থাকে, ওই শালারে সোজা বানান দাও। আরে ওর বাক্য তো ভাইবে, কিন্তু খুঁটি যদি মজবুত না থাকে, ওই শালারে সোজা বানান যায়। কই যে ওয়া জানি না, ওরে নিয়ে আর আমি পাচ্ছি না।
এই সংসার কিভাবে চলবে? ও তো কথা কথা ঠিক আছে। এই এদিকে আয়। আরে ডাক দিছে, এই আজকে তোর বাড়িতে সাধু সেবক, তুই মনে মনে কারে কারে নিমন্ত্রণ দিবি দে, মনে মনে এখানে বয় বসে মনে মনে তুই চিন্তা কর যে তোর বাড়ি আজকে সাধু সেবা হবে, কোন কোন সাধু তোর বাড়ি আসলে তোর মনে আনন্দ লাগবে, কে কে খাইলে তোর মনে ভালো লাগে, তুই এখানে বসে মনে মনে ভাবতো। আর মারে বল 2 কেজি চাল জাল দিতে, আর তুই মনে মনে ভাব কে কে আসলে তোর ভালো লাগে। ও মনে মনে নিমন্ত্রণ দিয়েছে, জায়গায় বসে। বিকাল 4টা বেজে গেছে, মা ভাত বাড়িছে, বলছে মা ভাত ভাত থালায় ভাত বেড়ে দিয়েছে। সেই কয়েকজন মানুষ এসে বলছে বসে খা। এখন পাগল বলতেছে, হ্যাঁ সেই দেখবি যে তুই যে কয়জন মনে মনে নিমন্ত্রণ দিছিলি সেই কয়জন আইছে। ও দেখে যে যে কয়জন মনে মনে নিমন্ত্রণ দিয়েছিলাম সেই কয়জন মানুষ এসে আসনে বসে ভাত খাচ্ছে। ওইখান থেকে গিয়ে পাগলদের জড়া ধরে বললো, কথা তো বেরোয়, আমার ভুল হয়ে গেছে। ওরা তুই তো সাধুর ক্ষমতা জানিস না, তুই তো সাধু বিশ্বাস করতি না, তা তোর এখন বিশ্বাস হয়? এত খালি কাঁদবে আর তো আর কিছু নাই। পাগল বললো যা, আজকের থেকে কথা আবার বেরোবে না, তবে জীবনে আর সাধু নিন্দা করিস না। সেই দিন থেকে বাক্য ফিরে ফিরে আমার হরিগুরু চাঁদের ভক্তের যদি এই পাওয়ার থাকে তাহলে আমার গুরু চাঁদের পাওয়ার কানা কানা কথা কইও কৃষ্ণ। একাধারে তার জাগতিক কল্যাণ, একাধারে তার আধ্যাত্ম, চতুর্দিকে তিনি যুক্ত ছিলেন। এই জন্য তার অবদান আমরা বলিতে না পারি। একবার হরিগুরু চাঁদের প্রেমানন্দে বলো হরি হরি সভায় আর কহিব না বেশি, সে আসিয়া কিছু কথা বলবে সবাই। এরপরে দেখি সে কোনো কথা বলে, কোন ভাবনা সে উঠাইয়া তোলে। আমি আমার মতো প্রথম ছেড়ে দিয়ে যাই, আরো সময় গান হবে ধর্মসভার গায়ে, চুপ করে সকলের বসে থাকা চাই। এরপরে গণপতি সভাতে আসিবে, তাহারও ভাবের কথা কহিয়া কহিবে। আমার মতো প্রথমবারে ভাবখান্ত হলো, একবার হরি গুরু চাঁদে প্রেমানন্দে হরি হরি হরি।